আপনি বলছিলেন জলের মেমোরি বা স্মৃতি আছে। এই স্মৃতি বা মেমোরি আমাদের জীবনে যে প্রভাব ফেলে তার কি কোনো স্পষ্ট লক্ষণ আছে? আর এর কি কোনো বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক বা অন্য যেকোনো ধরনের প্রমাণ আছে? আসলে আমি একজন কেমিস্ট হয়ে প্রশ্নটা করছি। আচ্ছা, আজকে আমি হেঁটে আপনাদের কাছে এলে আপত্তি নেই তো? আজকে বিশেষ করে বিগত ৪.৫ বছরে বিরাট পরিমাণ গবেষণা করা হয়েছে জল এবং জলের বিভিন্ন সম্ভাবনার ওপর। এর শুরুটা হয়েছিল মূলত কারণ যেভাবে ব্যবহারযোগ্য জল পৃথিবীতে কমে আসছে, উদাহরণস্বরূপ ভারতেই ১৯৪৭ সালে আমায় পছন্দ নয়, ১৯৪৭ সালে যতটা পানীয় জল মানুষ প্রতি সবার কাছে উপলব্ধ ছিল, আজকে আমাদের কাছে তার মাত্র ২০% রয়েছে। বলা হচ্ছে ২০২৫-এর মধ্যে আমাদের কাছে মাত্র ৭% থাকবে ১৯৪৭-এ যা ছিল তার তুলনায় মানুষ প্রতি হিসেবে। পার ক্যাপিটা জল শুধু ততটুকুই অবশিষ্ট থাকবে। তো এই কারণেই জল নিয়ে গবেষণা হয়েছে। শুরুটা হয়েছিল মূলত এই কারণেই, কিন্তু ধীরে ধীরে তারা যত গভীরে যেতে লাগলেন তখন তারা দেখলেন, আপনি একজন কেমিস্ট হওয়ায় হয়তো ইতিমধ্যেই ভালো করে জানেন, জলের রাসায়নিক গঠনে পরিবর্তন না এনেই আণবিক গঠনে আপনি এমনভাবে পরিবর্তন আনতে পারেন যে জল একেবারেই অন্যভাবে আচরণ করবে সাধারণত যা করে তার তুলনায়। এতটাই আলাদা, মানে জল এতটাই সেন্সিটিভ যে যদি ১ গ্লাস জল নিই আমার হাতে আর নির্দিষ্টভাবে জলটার দিকে তাকিয়ে আপনাকে ফেরত দিই, আপনার ভালো হবে। আর যদি অন্যভাবে তাকিয়ে আপনাকে ফেরত দিই, আজ রাতেই অসুস্থ হয়ে পড়বেন। এটা আজকে কিন্তু আর কুসংস্কার নয়, এটা বিজ্ঞান। একটা ঘটনা বলি আপনাদের। প্রায় ১৭ বছর আগে আমি একটা ৯০ দিনের প্রোগ্রাম ঘোষণা করেছিলাম। ৯০ দিনের কিসের প্রোগ্রাম? যোগের সবচেয়ে গোড়ার যে বিষয় সেটাকে বলা হয় ভূতশুদ্ধি। ভূতশুদ্ধি মানে, ভূত মানে তো জানেন, সেই পঞ্চভূত, প্রকৃতির পঞ্চ উপাদান, মাটি, জল, আগুন, বাতাস এবং আকাশ, এই হলো প্রকৃতির ৫টি উপাদান। ঠিক এই ৫টি উপাদান, এই ৫টি উপাদানই এই দেহ গঠনের প্রাথমিক মৌলিক উপাদান। এই গ্রহের গঠনও এই দিয়েই, মহাবিশ্বও তাই, তাই না? গোটা মহাবিশ্বটাই একরকমভাবে এই পঞ্চভূতেরই খেলা। তো ভূতশুদ্ধি হল নিজের ভেতরের এই পঞ্চ উপাদানকে পরিশুদ্ধ করা। কিভাবে এই ৫টি উপাদান আমার মধ্যে আচরণ করে সেটাই আমি কেমন তার গুণমান নির্ধারণ করবে। এর ভিত্তিতেই যোগের সবচেয়ে প্রাথমিক রূপটি হল ভূতশুদ্ধি। অন্য সমস্ত সাধনা এরই শাখা প্রশাখা, যা টুকরো টুকরো অংশে নানান মানুষ শিখিয়ে থাকেন সামগ্রিক ব্যাপারটার সমসত্ব সংযোগটা না বুঝেই, কিন্তু মূলত এই ৫টা উপাদানকে আয়ত্ত করার ব্যাপারেই। আপনি নির্দিষ্ট কিছু সময় ভূতশুদ্ধি প্র্যাকটিস করলে যেটা অর্জন করবেন তা হল ভূতসিদ্ধি। তার মানে ৫টি উপাদানের ওপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এতটাই নিয়ন্ত্রণ যে প্রচুর সংখ্যক উদাহরণ রয়েছে যেখানে মৃত্যুর সময় বা দেহত্যাগ করবার সময় একজন যোগী একটা ঘরে ঢোকেন, লোকে বাইরে থেকে লক করে দেয়। তিনি ভেতরে ঢোকেন আর কয়েকদিন পর খুলে দেখেন তিনি নেই, কারণ তিনি নিজের ভর শূন্য করে দেন। শ্মশানে পোড়ানোর ঝামেলা তিনি আপনার জন্য রাখতে চান না কবরে বহন করার কষ্ট কেউ করুক, তাই তিনি নিজের সিস্টেমটাকেই শূন্যে ফিরিয়ে দেন। ১৭ বছর আগে প্রথমবার আমি একটা প্রোগ্রামে ঘোষণা করি ৯০ দিনের প্রোগ্রাম। ঠিক ৯০ দিনের, কারণ প্রায় ৪০ থেকে ৪৮ দিনে দেহতন্ত্র এলিমেন্টাল লেভেলে একটা চক্রের মধ্যে দিয়ে যায়। এটাকে মণ্ডল বা মণ্ডলা বলে। প্রতি ৪০ থেকে ৪৮ দিন অন্তর একটা চক্র চলে, যেখানে সিস্টেমটা একটা সাইকেল পূরণ করে। তো এই কারণেই যদি কোনো আয়ুর্বেদিক ডাক্তার বা সিদ্ধ বৈদ্যের কাছে যান, তিনি সব সময় ৪০ দিন বা ৪৮ দিনের জন্যই ওষুধ দেন, যাতে ওই চক্রটা কাজে লাগাতে পারেন, দেহের প্রাকৃতিক এই চক্রকে। তো আমি বললাম অন্তত ২টো মণ্ডলা, ৩টে হলে ভালো, কিন্তু ৩ বললে অনেক কিছুই হয়ে যাবে। আমি বললাম অন্তত ২টো মণ্ডলা যদি সাধনা করেন নিজের সিস্টেমে নিয়ন্ত্রণ পাবেন। যারা আসতে চান আসুন। আর শহরটা ছেড়ে চলে গেলাম, কারণ আমি জানতাম প্রচুর ড্রামা হবে। এখন একটা পরিবারে স্বামী ৯০ দিনের জন্য যেতে চায়, স্ত্রী তখন কত্থক করবে। হয়তো স্ত্রী যেতে চান ৯০ দিনের জন্যে, স্বামী তখন বাড়িতে রজনীকান্তের মতো করবে,
অ্যাংরি ম্যান, হিরোর মতো পায়চারি করবে, অনেক কিছু, অনেক ড্রামা হবে। তাই সেখানে আর থাকতে চাইনি, বলেছিলাম যারা আসতে চায় আসুক, তাদের ব্যাপার। তো তারপর যখন ফিরে এলাম, আমার ভালো পরিচিত একটা বাড়িতে গেলাম। জানেন তো, আমাদের আতিথেয়তার একটা প্রচলিত পরম্পরা হলো কেউ এলেই আগে জল খেতে দেন। তো সেই বাড়ির গিন্নি আমার জন্যে জল আনলেন, আর তিনি তো যেন কালী, হঠাৎ, শুধু কত্থক নয়, একেবারে কালী। আমি তার দিকে তাকালাম, ভদ্রমহিলা ভালোই, তবে আজ উনি কালী মূর্তিধারী। তো ওনার দিকে তাকালাম, উনি জল খেতে দিলেন। আমি বললাম, আম্মা, আমার এই জলটা লাগবে না, এই জল খাওয়ার আমার দরকার নেই। আপনি এখন কালী হয়ে আছেন, কালীর প্রসাদ এখন আমি চাই না, আমি এমনি ঠিক আছি। উনি বললেন, কেন, আমি কি বিষ মেশাবো? আমি বললাম, না, মেশাতে হবে না, ইতিমধ্যেই কাজ হয়ে গেছে। তারপর বললাম, আপনি এই গ্লাস থেকে একটা ঢোক খান। উনি গ্লাস থেকে এক ঢোক খেলেন। তারপর আমি বললাম, গ্লাসটা আমায় দিন। আমি গ্লাসটা 2 মিনিট হাতে ধরে ওনাকে ফেরত দিলাম। নিন, এইবার খান। উনি এক চুমুক খেয়েই কান্নায় ফেটে পড়লেন। উনি বললেন, এ তো মিষ্টি। আমি বললাম, এটাই তো পার্থক্য। এখন আপনার শরীরের 70% বেশি হলো জল। এই সিস্টেমের জলটা যদি মধুরভাবে আচরণ করে, তাহলে আপনার অন্তত 70% কি মিষ্টি হবে না? আপনার মধ্যেকার মাটি আর বাতাস যদি মিষ্টি আচরণ করে, তাহলে আপনার 90% কি মিষ্টি হবে না? স্থান বা আকাশ কাউকেই জ্বালায় না, তাই না? তো যোগের যে মূল বিজ্ঞান, তা হল এই ভূতা শুদ্ধি, অর্থাৎ সিস্টেমের ভেতরের উপাদানগুলোর দায়িত্ব নেওয়া। যখন সিস্টেমের ভেতরের উপাদানগুলো আয়ত্তে আসে, তখন চারপাশের উপাদানগুলোকেও প্রভাবিত করতে পারেন। মূলত জীবনে যা কিছুই করছেন, বিশ্বে আপনার সমগ্র কাজটা হলো শুধুই প্রাথমিক আকারে মৌলিক উপাদানের খেলা, সব সময়, তাই না? তো এর ওপর কিছু প্রভুত্ব পেলে আপনি কি চান সেটা ভাবতেও পর্যন্ত হবে না। আপনার উদ্দেশ্যই, মানে চিন্তাকে আকারও পেতে হবে না। ঠিক ইচ্ছেটা তৈরির আগেই জীবন আপনার জন্য তা সম্ভব করে তুলবে। তো সফলতা বিরাট কঠিন কিছু নয়, যদি আপনি একে উচ্চতর অবস্থায় রাখেন। যদি এর পক্ষে সর্বোচ্চ যেখানে পৌঁছানো সম্ভব সেখানে রাখেন, তাহলে সবকিছুই দেখবেন সহজ। নিচে ওপরে চড়া বেশি সহজ নাকি ওপর থেকে নিচে নামা? অবশ্যই নিচে নামাটা, তাই না? তো বৈজ্ঞানিক প্রমাণ কি আছে? আজ যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে যে কিভাবে জলের আণবিক সজ্জার মধ্যে রাসায়নিক পরিবর্তন না এনেই বদল আনা সম্ভব, সামান্য একটা চিন্তা বা স্পর্শের মাধ্যমেও। সমস্যা হলো, আপনার ঠাকুমা নিশ্চয়ই এটা বলেছিল, বলেনি? আপনাদের দিদা ঠাকুমারা কি বলতো না, কারোর হাত থেকে জল খেও না, কেউ কিছু দিলে খাবে না, নির্দিষ্টভাবে, শুধুমাত্র কেউ ভালো মনে কিছু দিলে তবেই খাবে। তারা এসব বলতেন না? কিন্তু যখন ঠাকুমারা বলেন, সমস্যাটা হলো জ্ঞানটা প্রাচ্য থেকে এলে তা কুসংস্কার, কিন্তু পশ্চিমী দেশ থেকে এলে তখন হয়ে যায় বিজ্ঞান। সমস্যাটা এখানেই। এটা বদলাতে হবে। আপনাদের প্রজন্মকে বলছি, এটা বদলানোটা আপনাদেরই দায়িত্ব। যে জ্ঞানটা প্রাচ্য থেকে এলেও তা বিজ্ঞান হলে তা বিজ্ঞানী।